বিধানসভা অভিযান করবার সিদ্ধান্ত নিয়েছে। বারবার তারা প্রশাসনের সরকারের নজর কাড়বার চেষ্টা করছে, বারবার বলছেন যে তাদের জন্য কিছু করা হোক, কিন্তু কেউ তাদের কথা শুনছে না। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, কিন্তু কার্যকর করবার বিষয়টা তো সুপ্রিম কোর্টের হাতে নেই। আমাদের প্রশ্ন, সুপ্রিম কোর্ট বলবার পরেও যদি কার্যকর না হয়, তাহলে তার দায় রাজ্য সরকারকে নিতে হবে। তো রাজ্য সরকারকে তো দোষী সাব্যস্ত করে শাস্তি দিতে হবে। সেই ব্যবস্থাটা কোথায়? নেই কোথাও। কিভাবে চলছে এদের? আসুন আবারও এদের জীবনযাপনের মর্মান্তিক পরিণতির কথা এদের মুখ থেকে শুনি। আজ আমি আমন্ত্রণ জানিয়েছি যারা আবারও মনে করছে পথেই তাদের থাকতে হবে। শিক্ষাকর্মী, তারা শিক্ষার সঙ্গে যুক্ত, শিক্ষকতা করেন, শিক্ষার নানা প্রান্তে অবদান রাখছেন, কিন্তু তবুও বেঁচে থাকবার যে সামান্যতম কিংবা ন্যূনতম যে প্রয়োজনটুকু মিটছে না, কিছুতেই তাদের সেটা মিটছে না। বারবার প্রশাসনের কাছে গিয়েও সেটা মিটছে না। বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমি আমন্ত্রণ জানিয়েছি সেই পেশার সঙ্গে যারা যুক্ত, যারা আবারও আগামী 5 তারিখে প্রতিবাদ মিছিলে নামবেন, আবারও সরকারের নজর কাড়বার চেষ্টা করবেন তাদের। এবং আরো একজন রয়েছেন যিনি বারবার এদের পক্ষ নিয়ে প্রতিবাদের কথাটা বলে যান, সে মিরাতুন নাহারকেও আমি আমন্ত্রণ জানিয়েছি। আসুন প্রথমেই আমি আমার অতিথি যারা, তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। তাদের জীবনযাপনের যে যন্ত্রণা, যে কষ্ট, সে কথা তারাই নিজেদের মতো করে বলবেন, এবং কি করতে চান তারা সেটাও তারাই জানাবেন। আসুন প্রথমেই পরিচয় করিয়ে দিই তাদের সঙ্গে। পিসিআরকে বলবো যে আর যারা অতিথি রয়েছেন তাদেরকে পর্দা দেখাবার জন্য। আমার সঙ্গে রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে শিক্ষা বাঁচাও কমিটি তৈরি করা হয়েছে, সেখানে এনারা সবাই রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন নন্দদুলাল দাস, যিনি দীর্ঘদিন ধরে এই পেশাতে রয়েছেন। মাসোয়ারা বাড়ছে না, কিছুতেই বাড়ছেন না। শিক্ষা বন্ধু তার পরিচয়, তিনিও সম্মিলিত আন্দোলনের পথে যাচ্ছেন। আমাদের সঙ্গে রয়েছেন নাজিবুল হক লস্কর, পার্শ্ব শিক্ষক হিসেবে দীর্ঘদিন চাকরি করছেন, তারও কোনো সুরাহা মিলছে না। কতজন মানুষ আছেন এনারা, আমরা ওনাদের মুখ থেকেই শুনবো। এবং আমার সঙ্গে রয়েছেন মিরাতুন্দি, অধ্যাপক ডক্টর মিরাতুন নাহার, যিনি ওদের প্রতিবাদকে বারবার সামনে থেকে সমর্থন জানিয়েছেন। কিন্তু আমরা তো শুধু এইটুকুই করতে পারি। আমি প্রথমেই আসবো নন্দদুলাল বাবুর কাছে। নন্দদুলাল বাবু, আপনাদের বিষয়টা যদি বলেন যে কি ঘটছে আপনাদের সঙ্গে। আবারও আপনারা 5 তারিখে বিধানসভা অভিযানের ডাক দিয়েছেন, কিন্তু আপনারা তো পথে থাকছেন, বারবার পথে নামছেন, কোনো সুরাহা মিলছে কি? আইনি বিষয়টাও আপনাদের সঙ্গে রয়েছে। আপনি জানিয়েছিলেন যে সুপ্রিম কোর্ট আপনাদের বলেছে মাইনা বাড়ানোর জন্য, কিন্তু তৎসত্ত্বেও কিছু হয়নি। আচ্ছা, আমি প্রথমে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে রাজ্যের কর্মরত পার্শ্ব শিক্ষক, আপনারা জানেন যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক আনুমানিক 42,737 জন এই মুহূর্তে কর্মরত পার্শ্ব শিক্ষক আছেন, যারা বিগত 2006 সাল থেকে কাজ করে আসছেন। এবং আজকের দিনে দাঁড়িয়ে প্রাথমিকে 10,000 টাকা এবং উচ্চ প্রাথমিকে মাত্র 14,000 টাকার মতন এই যৎ সামান্য বেতনে একজন পূর্ণ শিক্ষকের ন্যায় কিন্তু আমাদের প্রতিনিয়ত এই পূর্ণাঙ্গ দায়িত্ব পালন করতে হয়, অর্থাৎ ছাত্রদের পাঠদান থেকে শুরু করে এবং তাদের সমস্ত কিছু কাজ একজন স্থায়ী শিক্ষক যে কাজগুলো করেন আমাদের সেই কাজগুলো করতে হয়। এবং তাদের এবং আমাদের, অর্থাৎ একজন স্থায়ী শিক্ষক এবং একজন পার্শ্ব শিক্ষকের শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণগত যোগ্যতা একই, দায়িত্ব, কাজ সমস্তটা একই, কিন্তু যে আর্থিক বৈষম্য, আর্থিক যে পার্থক্য বা ফারাক, এটা মানে যা কল্পনাতীত। এবং আপনারা জানেন যে আমরা এই পার্শ্ব শিক্ষক হিসাবে আমরা যারা এই কাজের সঙ্গে ব্রত, আমাদের পরিশ্রম, নিষ্ঠা, শ্রমের উপর ভিত্তি করে পশ্চিমবঙ্গ সরকার আজকে সারা ভারতবর্ষে সে প্রাথমিক শিক্ষা প্রথম স্থান অর্জন করছেন। আজকে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি আছেন, তিনি বিদ্যালয় বা স্কুলগুলোতে যে স্কুল ছুট সংখ্যা
জিরো, এই যে তিনি দাবি করছেন, তার নেপথ্যে যাদের শ্রম প্রচেষ্টা, এই সর্বশিক্ষা মিশনের সকল কর্মচারী অর্থাৎ পার্শ্ব শিক্ষক, এসএসকে, এমএসকে, শিক্ষা বন্ধু, এবং আপনারা জানলে অবাক হবেন আজকের এই সভ্য সমাজে যা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে একজন এমএ বিএড পাস একজন কর্মচারী যে আজ 20 বছর কাজ করার পর একজন শিক্ষা বন্ধু হিসেবে যিনি চক্র অফিস অর্থাৎ এসআই অফিসের এসআই এর সমতুল কাজ করেন, তাদের আজকে মাসের শেষে 8,000 টাকা সাম্মানিক নিয়ে তাদেরকে বাড়ি যেতে হয়। আমরা এটা নিয়ে বারবার রাস্তায় নেমেছি, এবং এখানে আমার অত্যন্ত প্রণম্র মিরাতুন্দি আছেন, ইনি দিদি আমাদের সঙ্গে বহু কর্মসূচিতে আমাদের প্রতি সমব্যথী এবং সমবেদনা প্রকাশ করেছেন এবং আমাদের জন্য অ্যাপিল করেছেন। কিন্তু দুঃখের এবং দুর্ভাগ্যের বিষয়, আজকে রাজ্যের যিনি সর্বোচ্চ প্রশাসক বলে নিজেকে দাবি করছেন, তিনি কিন্তু এই সমস্ত মানুষগুলোর কোনো বার্তা তিনি শুনছেন না, শুনতে চাচ্ছেন না। কিন্তু এর নেপথ্যে কারণ কি আমরা কিছু বুঝি না। আমরা যখন আমাদের দুমুঠো খেতে পাওয়ার জন্য, আমাদের শিশু সন্তানগুলোর মুখে দুমুঠো খাদ্য তুলে দেওয়ার জন্য, এবং একজন শিক্ষক হিসেবে মর্যাদা সহকারে আর্থিক ভাবে সচ্ছলতা সহকারে আমরা স্কুলে পাঠদান করতে যেতে চাই, সেই দাবিতে যখন আমরা এগিয়ে যেতে চাই, আমাদের দাবি কিন্তু এই রাজ্য সরকার কোনোভাবে কর্ণপাত করতে চান না। এমতো জায়গায় আপনারা জানেন যে আজকের 2026 সাল বর্তমান রাজ্য সরকারের থার্ড টার্ম অতিক্রান্ত হওয়ার পথে, এই জায়গায় দাঁড়িয়ে আবারও আমরা একটা গণতান্ত্রিক উপায়ে রাজ্য সরকারের কাছে আমাদের কর্মসূচি অর্থাৎ রাস্তার আন্দোলনের ডাক দিয়েছি আগামী 5ই ফেব্রুয়ারি। জানি এটা ঠিক সরকার আমাদের রাস্তায় নামতে দেবেন না, সরকার আমাদের কথা শুনবেন না, কিন্তু আমাদের দুঃখ দৈন্যতা, আমাদের যে যন্ত্রণা, আমাদের যে অভাব, আমাদের যে অনটন, আমাদের যে মানে দুরূহ কঠিন জীবন, এই জীবন, এই বঞ্চনা, এই চরম আর্থিক বঞ্চনা, এটা চরম সত্য। এই সত্যকে সামনে রেখে আমরা রাজপথে নামতে চাই। আমরা সোশ্যাল মিডিয়া মারফত, আপনার চ্যানেল মারফত রাজ্য সুবুদ্ধি সম্পন্ন মানুষ, শিক্ষা অনুরাগী মানুষ, শিক্ষার সঙ্গে যুক্ত সমস্ত মানুষের কাছে, ছাত্র, অভিভাবক যারা আছেন প্রত্যেকের কাছে আমাদের এই দুঃখের কথা, আমাদের এই যন্ত্রণার কথা, আমাদের এই বঞ্চনার কথা আমরা পৌঁছে দিতে চাই, যাতে অবিলম্বে একটা সরকার তিনি তার রাজধর্ম পালন করুন। এখন রাজধর্ম যদি পালন না করেন, তখন কিন্তু আমাদের বাধ্য হতে হবে শিক্ষকের হাতে কলম থেকে, যে কলমের শক্তি কতটা, সেই শক্তি কিন্তু আমাদের প্রয়োগ করতে বাধ্য হতে হবে। আমরা চাই আমাদের যে ন্যায্য দাবি, আমাদের যুক্তিসঙ্গত দাবি, আমাদের সেই দাবি রাজ্য সরকার তিনি তার রাজধর্ম পালন করে আমাদেরকে একজন শিক্ষক হিসেবে সমাজে বিদ্যালয় শিশুদের পঠন পাঠন করতে সহযোগিতা করুন, এই প্রত্যাশা আমরা রাখি। এবং আমাদের এই কষ্ট, আমাদের এই যন্ত্রণা আপনার চ্যানেল মারফত আমরা সামগ্রিকভাবে সমাজের সর্বস্তর থেকে শুরু করে রাজ্যের সর্বোচ্চ প্রশাসক যিনি আছেন তার কাছেও পৌঁছে দিতে চাই। আপনি শুনলেন যে নাজিমুল বললেন তাদের জীবন যন্ত্রণার কথা। এতদিন চাকরি করবার পরও বারবার প্রশাসনের নজর কাড়ার চেষ্টা করা সত্ত্বেও কোনো সুরাহা মিলছে না। আমি জানি না আজকের এই অনুষ্ঠান করার পর আগামী পরশুদিন তারা পথে নামবেন, সত্যি কোনো সুরাহা কি মিলবে? কেন শিক্ষাকর্মীদের এভাবে পথে থাকতে হবে? কিন্তু তো সরকারের দায়, সরকারের দায়িত্ব। আমরা দেখেছি কয়েকদিন আগে আশাকর্মীরা রাস্তায় নামলেন, তাদের উপরও পুলিশের নিপীড়ন নেমে এলো। আমি জানি যে কিছুদিন পরে শিক্ষা বন্ধু যারা আন্দোলন করবেন বলে রাস্তায় নামছেন, সেদিন বিধানসভা অধিবেশন হবে, সেই সময় তাদের উপরেও হয়তো পুলিশি নিপীড়ন নেমে আসবে, তাদের আবার ঘরে ফেরত পাঠাবার জন্য সক্রিয় হয়ে উঠবে প্রশাসন। গোটা বিষয়টা এইভাবে প্রশাসন সক্রিয় হয়, কিন্তু এদের জীবন যন্ত্রণা যাতে না হয় সেই সুরাহার ব্যাপারে কারোর কোনো আগ্রহ নেই। একটা কথা আমার শুনতে শুনতে মনে হচ্ছিল এতক্ষণ, শিক্ষা বন্ধুদের পক্ষে যিনি বললেন, সে কথাটা খুব নাড়া দিচ্ছে আমাকে, যে আমরা নানাভাবে শিক্ষা বন্ধুরা বিপন্ন জীবন যাপন করছেন, বঞ্চনার পাহাড় তাদের জীবনে নামিয়ে আনা হয়েছে শুনতে পাচ্ছি, এবং তাদের সুর অত্যন্ত নরম, ভদ্র শিক্ষিত মানুষজন যেমন হন সেভাবেই তারা তাদের দুঃখ যন্ত্রণার যে জীবন যাপন করছেন, নিদারুণ দুঃখ এবং বিপুল বঞ্চনার জীবন, সেটা তুলে ধরলেন। এবং একটা আবেদন রয়েছে, একটা নিষ্ঠুর মনের বিবেকহীন ব্যক্তিত্ব আমাদের রাজ্যের মাথার উপরে বসে ছড়ি ঘোরাচ্ছেন,
তার প্রতি আবেদন নিবেদন করছেন। শুনতে শুনতে আমার মনে হচ্ছিল, যেমন উনি বললেন নানা প্রকল্প করছে, শ্রীমিরি কি সব বিশ্রী ব্যাপার আমার কাছে মনে হয়, এগুলো করছেন। উনি বললেন আমাদের আপত্তি নেই। এগুলো একটু ভেবে দেখতে হবে, কেন আপত্তি নেই? অত্যন্ত অগণতান্ত্রিক এই প্রকল্পগুলো, অত্যন্ত অগণতান্ত্রিক। ব্যক্তি সিদ্ধান্তে উনি যুবশ্রী, অমুকশ্রী, তমুকশ্রী প্রকল্প ইত্যাদিতে টাকা দিচ্ছেন। আর এরা পেশা হিসাবে, যে জীবিকা হিসেবে যেটা গ্রহণ করেছেন, যে শিক্ষকদের পাশে থাকা, যত রকমের শিক্ষা ব্যবস্থা আছে, যত রকমের শিক্ষাক্ষেত্রে শিক্ষাদান করছেন, যত রকম উপায়ে যারা, তাদের এরা বন্ধুর মতন পাশে থাকেন। এমনকি এই শ্রীটিরি দিচ্ছে যেসব প্রকল্পগুলো, যেগুলো একজন ব্যক্তির মস্তিষ্ক উদ্ভূত, তিনি সারা বিশ্ব জুড়ে বাহবা হাততালি কুড়াতে চান যে দেখো আমি কি কত প্রকল্প করতে পারি, আমার মাথা কত উর্বর, আমি কাজে কত সক্রিয় দেখাতে চাইছেন। এই দেখানো পানাটা সাংঘাতিক। তার বদলে তিনি কি করছেন অন্যদিকে? এই পুরো সমগ্র শিক্ষা পরিবার এরা বলছেন শিক্ষা জীবন যাদের হয়েছে, শিক্ষকদের জীবন, কারণ তারা শুধু স্কুলে যায় আর আসেন। এখন পরিস্থিতিটা এরকম, স্কুলে কেউ পড়তে আসে না আর এরা তাদের পাশে রয়েছেন সর্বপ্রকারের সুবিধা দেওয়ার জন্যে। আমি এনাদের প্রশ্ন করব না, শিক্ষা সম্পর্কিত কিছু করার সুযোগ পাচ্ছেন না। ওই যুবশ্রী, মুবশ্রী, বৃশ্রী ব্যাপার যেগুলো, সেই সমস্ত কাজে এদেরকে সহায়তা দিতে হচ্ছে। রুখে দাঁড়ানো ছাড়া কোনো উপায় নেই অনুপম। সোজা আঙুলে ঘি ওঠে না বলে একটা কথা আছে না, সেই সোজা আঙুলে ঘি ওঠে না পদ্ধতিটা এদের মানতে হবে। আমরাও ভদ্রভাবে শিক্ষিত মানুষদের যে মার্জিত উপায়, সেইভাবে আমরা এদের পক্ষ সমর্থন করেছি, এদের পাশে গিয়ে সহমর্মিতা সমবেদনা জানানোটা আমাদের কাজ হচ্ছে। ওরা যাতে সক্রিয় হয়ে নিজেদের যে দাবি সেটা তুলে ধরতে পারেন। ন্যায্য প্রাপ্য, গণতন্ত্রের ন্যায্য প্রাপ্য দেওয়ার দায় হলো সরকারের। সরকার গঠন করে যারা, এরা কি বুঝতে পারছেন না যে সরকারই নেই পশ্চিমবঙ্গে? সরকারকে তুলে দেওয়া হয়েছে, দিয়েছেন একজন ব্যক্তি। আমার যেটা প্রশ্ন, যে প্রশ্নের উত্তর খুঁজে পাই না, আমি বোধহয় একলাই বকে যাই এই ধরনের কথা বলি, আর একজন ব্যক্তি সকলের মাথায় হেট করে দিয়েছে। সকলকে তার কাছে গিয়ে প্রণতি জানাতে হবে, বলতে হবে তুমি আমাদের দাও দাও দাও। তুমি কে? আজকে তুমি গদি থেকে সরলে তুমি কে? জনগণের দ্বারা নির্বাচিত ব্যক্তি তুমি। আর এই জনগণেরই অংশ হচ্ছে শিক্ষক সমাজ, শিক্ষা বন্ধু বলে যারা শিক্ষা ব্যবস্থাকে পুরো কাঁধের উপরে টেনে নিয়ে যাচ্ছে। তাদের দিকে ফিরে তাকানো, তোমার দয়া চাইতে হবে, অনুগ্রহ চাইতে হবে। তুমি কে? উনি বলেন আমি 1 টাকা নিই না, আমার প্রাপ্য অনেক, আমি 1 টাকা নিই না। আমার আজকে ভাবতে ভাবতে মনে হচ্ছিল 1 টাকাও নিই না নয়, 1 টাকাতে উনি সন্তুষ্ট নন। কোটি 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 টাকার পাহাড় ওনার চাই। অত্যন্ত দরিদ্র ঘর থেকে উঠে আসা একজন মানুষ, ঠিক যেমন আলীবাবা 40 চোরের গল্প আমরা পড়েছি। আমি উত্তেজিত সাধারণত হই না, কিন্তু আজকে আমার উত্তেজনা আমি থামাতে পারছি না। আলীবাবা এদের যে নরম সুর, ওই নরম সুরে কাজ হবে না। উনি নরম সুরকে কিছুমাত্র গ্রাহ্য করেন না। ওর মধ্যে রয়েছে নিষ্ঠুরতা, ওর মধ্যে রয়েছে বিবেকহীনতা, ওর মধ্যে রয়েছে ঔদ্ধত্য, চূড়ান্ত ঔদ্ধত্য, ওর মধ্যে রয়েছে শক্তি প্রমত্ততা। এই শক্তি প্রমত্ততা ওকে বুঝিয়ে দিয়েছে যে তুমি তোমার সমস্ত শক্তি দিয়ে জনসম্পদ সব লুটপাট করে কোটি 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 টাকা নিজের পরিবারের মধ্যে। আজকে পশ্চিমবঙ্গে কে 2 জন ব্যক্তি, একজন উনি এবং একজন তার উত্তরসূরি। এর বিরুদ্ধে দাঁড়াবার মতন কোনো শক্তি নেই। বিভিন্ন গণতন্ত্রের অর্থ কি অনুপম? আমি যা বুঝি যে জনগণের দ্বারা শক্তি পেয়ে, ক্ষমতা পেয়ে, শাসক বলা ঠিক নয়, গদিতে বসে কিছু মানুষ, সেই ক্ষমতাটা পুরোপুরি জনগণের থেকে পাওয়া, এবং জনগণের যত প্রাপ্য আছে মিটিয়ে দিতে হবে, সেটা তোমার কর্তব্য।
আজকে একেবারে লবেঞ্চুস হাতে ধরিয়ে দিয়েছে সমস্ত স্তরের মানুষ। শিক্ষা এবং স্বাস্থ্য ক্ষেত্রে প্রকট, শিক্ষা ব্যবস্থাটা পুরো ধ্বংস করে দিয়েছে। সেই শিক্ষা ব্যবস্থায় এরা কোথায়? শিক্ষা ব্যবস্থায় সহায়তা দেওয়ার পরিবর্তে এদেরকে ওনার ওই যে সমস্ত মস্তিষ্ক উদ্ভূত প্রকল্প, অগণতান্ত্রিক, আমি 100বার বলবো অগণতান্ত্রিক এই প্রকল্পগুলো, দান খয়রাত করার জন্য ওনাকে বসানো হয়নি গতিতে। উনি দান খয়রাত করছেন, মানুষকে ভিখারি বানাচ্ছেন। যুবশ্রী টুবশ্রী পেয়ে মানুষ মুখ বন্ধ করে বসে আছে, বিদ্রোহ বিপ্লব আন্দোলন করতে ভুলে যাচ্ছে। আন্দোলন করলে উনি গ্রাহ্য করেন না। ওর একটাই মানসিক ব্যাধি, আন্দোলন আমাকে দেখাবে, আন্দোলনের পথে আমার কাছ থেকে, আমার তহবিল থেকে টাকা আদায় করবে। আমার শুধু আমার 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 আর আমার, আমি 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 দেখিয়ে দেব। আন্দোলন দেখিয়ে দিয়েছি আমি, তোমরা আমাকে নতুন করে আন্দোলন দেখাবে। এইরকম ঔদ্ধত্যর মধ্যে রয়েছে। এই ঔদ্ধত্যের জবাব কি বিনীত সভ্য মার্জিত আচরণ দ্বারা দেওয়া যাবে? আমি এটাই প্রশ্ন রাখছি। রাজধর্মের কথা বললেন, আমি নামটা এক্ষুনি একটু ভুলে যাচ্ছি, আমায় মার্জনা করবেন। নাজিমুল হক লস্কর, ওনার নাম নাজিমুল হক লস্কর। নাজিমুল হক সাহেব, আপনি রাজধর্মের কথা বললেন, ভুলে যান। রাজধর্ম মানে কি? রাজতন্ত্র মানেন তাহলে আপনি? রাজা প্রজা, এসব প্রজাতন্ত্র এখনো রয়েছে। এগুলো সব উৎপাটন করে যদি ফেলে দিতে না পারলেন তাহলে কিছু হবে না, আপনাদের দিকে ফিরেও তাকাবেন না। এই ব্যক্তিটির বিবেক বলে কিছু নেই, এই ব্যক্তিটির বোধ বলে কিছু নেই। এই ব্যক্তিটি জানে যে আমি আমার দুর্বুদ্ধি দ্বারা সমস্ত মানুষকে বুদ্ধ বানাবো, আর বুদ্ধ বানিয়ে দিয়েছেন। আমরা এতকাল ধরে কথা বলে কেন আমরা কিছু করতে পারলাম না? কারণ আমরা পেলাম না সেই শক্তিমত্তা যাদের জন্য পাশে দাঁড়িয়েছি। আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি, আপনারা হয়তো জানেন না, আমি তার জন্য চূড়ান্ত শাস্তি পেয়েছি জীবনে। চূড়ান্ত শাস্তি আমাকে গ্রহণ করতে হয়েছে। তার সেই মস্তিষ্ক উদ্ভূত ষড়যন্ত্রের শিকার আমিও হয়েছি। কিসের জন্য, কাদের জন্য? আমার নিজের জন্য, অন্যদের জন্য বলে, বঞ্চনার বিরুদ্ধে কথা বলে, বঞ্চনা করার অধিকার একেবারে কুক্ষিগত করে নিয়েছেন উনি। এটার বিরুদ্ধে কথা বলে উনি যে ষড়যন্ত্র আমায় করিয়েছিলেন, জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র, তার বদলে আমি কোনো ক্রমে আমরা সপরিবারে প্রাণ রক্ষা করতে পেরেছি। সেসব ইতিহাস আমি বলতে চাইছি না, কিন্তু এটুকু জানবেন উনার মস্তিষ্ক অত্যন্ত উর্বর, এবং সেই উর্বর মস্তিষ্কটা ধ্বংস করার জন্য সর্ববিধ ভালো প্রচেষ্টাকে ধ্বংস করেন উনি। সমস্ত বিদ্রোহ, সমস্ত কিছু যদি যথাযথ বিদ্রোহ হতো, যথাযথ বিপ্লব আপনারা করতে পারতেন। আকুতি মিনতি আর দিন আর নেই। আকুতি মিনতি করছেন কার কাছে? একটা পাথরের মূর্তির কাছে। পাথরের মূর্তি বললে ওকে কম বলা হয়? একেবারে পাষাণ দিয়ে তৈরি একটা মানুষ, পাথর দিয়ে তৈরি একটা ব্যক্তিত্ব। মানুষ শব্দটা ব্যবহার করতে আমি চাই না। আপনি হয়তো ভাববেন মীরাতুন্দি আপনার কিছু হারাবার ভয় নেই বলে এমনি করে কথা বলছেন। একটুও না, একটুও নয়। কোনো কালেই আমি কোনো কিছু হারাবার ভয় পাইনি। তো আমি একলা যদি কথা বলতে পারি, আপনারা অজস্র মানুষ আছেন যারা বঞ্চিত, অজস্র মানুষ। সেই বঞ্চিত মানুষ আজকে ওকে কেন শিক্ষা দেবে না? শিক্ষা বন্ধু, আপনারা একটা প্রতিজ্ঞা গ্রহণ করুন যে শিক্ষা আমরা দিয়ে ছাড়বো। শিক্ষা দিতে হবে, শিক্ষা দিয়ে দিয়ে ওর কাছ থেকে আদায় করে নিতে হবে। উনি কে? প্রশ্নটা তুলুন তো, উনি কে? সমস্ত ক্ষমতাকে কুক্ষিগত করে নিয়ে শুধু অন্যায়, শুধু অন্যায়, শুধু অন্যায়, শুধু ধ্বংস, গোটা জাতির শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। এত বড় অন্যায় আর হয়? এত বড় অন্যায় হয়? পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা কিভাবে ধূলিসাৎ করে দিয়েছেন। এরপরেও মানুষ ওকে সহ্য করে যাচ্ছে। সামনে ভোট আসছে, সেই ভোটে কোনো, আমি একটা কথা বলে শেষ করব, শুধু একটা জুজুর ভয় উনি দেখিয়ে চলেছেন। সেই জুজু হচ্ছে কেন্দ্রীয় শাসক দল। এই জুজুর ভয় দেখিয়ে উনি সমস্ত কিছুকে, সবকিছুকে ঠান্ডা করে রেখেছেন। কেন?
কেন গণতন্ত্রে শাসক দল যদি আমি ধরেও নিই যে একটা গদিতে একটা দল থাকে, তার বাইরে বিরোধী দলগুলোর কাজ কি? সমস্ত সব একসঙ্গে মিলে গণতন্ত্রটা রক্ষা করা, জনগণের অধিকার রক্ষা করা। আজকে সেই বিরোধী দলরা কি কাজ করছে? কিচ্ছু করছেন না তারা, শুধু অপেক্ষা করে আছেন কোথায় গদিটা পাবো, প্রত্যেকে এককভাবে। তারা যৌথভাবে যদি আজকে বিরোধী দলগুলো আজকে দাঁড়াতেন আপনাদের পাশে, দেখতে পাচ্ছেন কোথাও? বিরোধী একটি দল দিয়ে হবে না, সমস্ত দলগুলো একসঙ্গে যৌথভাবে কাজ করবে। আপনারা শিক্ষা জগতের যত স্তরের মানুষ আছেন প্রত্যেকে যৌথভাবে শিক্ষা বাঁচানোর দায় নেবেন, এবং সেই সূত্র ধরেই আপনাদের পরিবার বাঁচবে, সেই সূত্র ধরেই শিক্ষা ব্যবস্থা বাঁচবে, সেই সূত্র ধরে গোটা জাতি বাঁচবে, সেই সূত্র ধরেই প্রতিটা মানুষের শিক্ষাক্ষেত্রে যারা যুক্ত তাদের জীবন বাঁচবে। MA BEd অনার্স পাশ করে আপনারা 20 বছর ধরে 8,000 টাকা মাইনে পাচ্ছেন। আমি পদ্মা ভরে বলছি না, বিনীতভাবেই বলছি, আমার রান্নার মেয়ের বেতন দিই আমি 8,000 টাকা। রান্নার মেয়েকে ছোট করছি না, কিন্তু এটা তো আমার নিজস্ব সিদ্ধান্ত যে একটি মেয়ে আসে, এত কষ্ট করে আসে, সেখানে আপনারা শিক্ষা বন্ধু, শিক্ষা জগতের সমস্ত ভার আপনাদের কাঁধের উপরে, শিক্ষা ব্যবস্থাটাকে টিকিয়ে রাখা। একজন যিনি রাজা, যিনি গাড়িতে চড়ে যান, ওই কি যেন রাজাদের গাড়ি ছিল, সেই গাড়িটা টানে যারা, তাদের কিছুমাত্র স্বীকৃতি কম আছে বলুন তো? আপনারা পুরো শিক্ষা ব্যবস্থাটাকে নিজেদের কাঁধের উপরে নিয়ে, জোয়ালের মতো করে নিয়ে, গরুরা যেমন জোয়াল টানে, সেই, আমি গরু বলছি না আপনাদের, গরু অনেক অনেক উপকারী প্রাণী, সেই জোয়াল টেনে নিয়ে চলছেন। আজকে আপনারা কাকুতি মিনতি করবে না, তিনি শুনবেন, সেই ব্যক্তি তিনি, সেই ধাতু দিয়ে গড়া ব্যক্তি তিনি। একদম ইতিমধ্যে সুপ্রিম কোর্টের রায়ও আছে, তৎসত্ত্বেও কিছু হয়নি। তাহলে মনে হয় মীরাচন্দ্রী, আপনি যেটা বলছেন যে চরম, মানে ওনারা তো কি করবেন, ওনারা তো অসহায়, ওনারা তো সত্যি ঘর সংসার করেন, ওনাদের পক্ষে কি সর্বাত্মক লড়াইতে যাওয়া সম্ভব? কি করবেন? একটা বিদ্রোহের বাতাবরণ তো সমাজ থেকে উঠে আসা উচিত। মানুষ আজকে স্বার্থপর হয়ে গেছে, শিক্ষা বন্ধুদের যে যন্ত্রণা, সেই যন্ত্রণা শেয়ার করছে না, অন্য যন্ত্রণা যারা ভোগ করছেন তারা। সমস্ত যন্ত্রণাদগ্ধ মানুষরা যদি একত্রিত হতেন আজকে, উনি পারতেন সেই মহা আন্দোলনকে থামাতে, বলতে পারতেন যে আমি আন্দোলন করেছি, আমাকে আন্দোলন দেখাতে এসো না। ওর মনোভাবটা তো এইরকম। আজকে কি সবাই ভয় পাচ্ছে? আজকে 26-এ ওনার নাকি অবধারিত জয়। কেন জয় না? ওই জুজু, একটা জুজু রয়েছে, সেই জুজুর ভয়টা দেখি উনি জয় পায়, জুজুর ভয় দেখাচ্ছেন উনি, জুজুর ভয়, নিশ্চিত হবে জয়। এরপরে আপনারা যদি এখন কাকুতি মিনতি করেন, আমি আপনাদের কাছে হাজর করে বলছি, কাকুতি মিনতি একদম বন্ধ করুন। 5 তারিখে কোনো কাকুতি মিনতি নয়, উস্কানি নয়, এটা আপনাদের প্রতি সমবেদনাও জানাচ্ছি যে দরকার, যে উদ্দীপনাটা ভেতরে দরকার, হয়তো আপনাদের মেরে রেখে দিয়েছে, সেই উদ্দীপনা আর পাচ্ছেন না, এটাও হতে পারে, কিন্তু ঐক্যবদ্ধ হওয়ার মতন শক্তি আর নেই। উনি তো একলা, একেবারে একলা, কারণ উনি কাউকে মানেন না। একটা জিনিস লক্ষ্য করে দেখো অনুপম, সাংবাদিক তুমি দেখো, একজন ব্যক্তি, এই ব্যক্তি যেন সকলকে নাজেহাল নাকাল করে ছেড়ে দিচ্ছে। আমাকে নাকাল করতে পারতো না, কিন্তু আমাকে এমন করেছিল যে তাতে কমিউনাল রাইট বেঁধে যেত। এই কমিউনাল রাইটটাকে রক্ষা করতে গিয়ে, রাইট যাতে না বাঁধে, সাধারণ মানুষের প্রাণ বাঁচাতে গিয়ে আমাকে নিজের ক্ষতি স্বীকার করে নিতে হয়েছে। তাহলে যে ব্যক্তি কমিউনাল রাইট বাঁধাবার মতন পরিকল্পনা করতে পারে, একজনের জীবন যন্ত্রণা প্রচুর বিপুল ভাবে নামিয়ে এনে, যেহেতু তার বিরুদ্ধে আমি বলে যাচ্ছি, সে ব্যক্তি পারে না, হেন খারাপ কাজ আছে? এর থেকে খারাপ কাজ আর আছে? শিক্ষা বন্ধুরা আজকে অসহায় ভাবে, কাতর ভাবে কথা বলছেন। 5 তারিখে তাদের রাস্তায় নামতে হচ্ছে। কার বিরুদ্ধে, কোথায় রাস্তায় নামতে হচ্ছে? আমরাই তো তাকে গদিতে বসিয়েছি। সেই মানুষটা ভুলে গেছে আজকে, এত উদ্ধত, এত উদ্ধত। আজকে এটা বলে শেষ করি, স্ববিরোধিতার শেষ নেই। দিল্লিতে গেছে কতগুলো লোককে খাওয়া, টাকা পয়সা দিয়ে, আজকে তো মানুষকে উনি সেই পর্যায়ে নিয়ে গেছেন, টাকা পয়সা খাওয়া টাওয়া দিয়ে দিল্লিতে নিয়ে গেছে অভিযোগ জানাতে।
নির্বাচন কমিশনের বিরুদ্ধে টিরিতে হেনা তেনা সেই এসআইআর বিরুদ্ধে অভিযোগ জানাতে। ওর বিরুদ্ধে অভিযোগটা উনি শোনেন না, উনি অন্যের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে পয়সা দিয়ে সেই মানুষগুলোর পাশে দাঁড়ানোর ভান ভনিতা নাটক করছেন।